বিদ্রোহের আগুন। মার্কো যে শহরটি দর্শন করে তার বর্ণনা দিয়ে গেছেন সেটি ছিল একটি নতুন শহর, তাইদু। আধুনিক পিকিংয়ে তাকে বলা হতো তাতার শহর এবং প্রাসাদটিকে বলা হতো নিষিদ্ধ শহর। প্রাচীন ও একদা আড়ম্বরপূর্ণ রাজকীয় শহর ক্যানবালুর অবস্থান ছিল তার কাছেই, একটি ছোট নদীর অপর তীরে। খান সম্প্রতি কয়েক বছরে গড়ে তুলেছেন তাইদু শহর। এই শহর গড়ে তোলার একটি কারণ ছিল। তাকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছিল যে চীনারা মঙ্গল শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। তার লক্ষণ দেখা যাচ্ছে ক্যানবালুতে। হুঁশিয়ারি এসেছিল খানের দরবারের জ্যোতিষীদের কাছ থেকে। এমনি 5,000 জ্যোতিষী ছিল তার দরবারে। তারা যাতে সবসময় তাদের রহস্যময় গণনার কার্যে ব্যস্ত থাকতে পারে তার জন্য খান তাদের জীবিকার সংস্থান করে দিতেন। সারা বছর তারা আসমানের অবস্থা ও গ্রহ নক্ষত্রের গতিবিধি লক্ষ্য করত। আবহাওয়ার খবর রাখতে হতো তাদেরকে। কোনো মাসে বৃষ্টি অথবা বজ্রপতন সহ ঝড় হবে কিনা তার খবর তাদেরকে বলে দিতে হতো আগাম। কখনো বা তারা করত ভূমিকম্পের ভবিষ্যৎবাণী। মহামারী, যুদ্ধ অথবা ষড়যন্ত্রের মতো কোনো বিপদ দেশে হবে কিনা তাও আগাম বলে দিত তারা। তারা বর্ষফল তৈরি করত এবং যে কোনো লোক ভবিষ্যতের খবর জানতে চাইলে তা কিনতে পারত তাদের কাছ থেকে সামান্য দামে। কোনো লোক সওদাগরি সফরে বেরুবে অথবা কোনো বিশেষ জরুরি কাজ শুরু করবে, অমনি সে তার ফলাফল জানতে যেত জ্যোতিষীদের কাছে। জ্যোতিষী তার কাছ থেকে জেনে নিত তার জন্মের বছর, মাস ও ঘন্টা। তারপর সে তার নথিপত্র ঘেঁটে দেখত কোন নক্ষত্রের প্রভাব ছিল তখন। এরই উপর নির্ভর করে সে বলে দিত প্রায় সাফল্য অথবা ব্যর্থতার সম্ভাবনা। কয়েক বছর আগে জ্যোতিষীরা খানকে হুঁশিয়ার করে দিয়েছিল যে ক্যানবালু শহরে শুরু হবে বিদ্রোহ। মার্কোর কাছে ব্যাপারটি বিস্ময়কর মনে হয়েছে, কারণ তিনি মনে করতেন খান অত্যন্ত দয়ালু শাসক এবং তিনি চেষ্টা করতেন প্রজাদের সাহায্য করতে। খারাপ আবহাওয়া অথবা পঙ্গপাল বা কীটের আক্রমণের দরুন তার কোনো প্রজার ফসল খারাপ হয়েছে কিনা দেখার জন্য তিনি লোক পাঠাতেন প্রতি বছর। যে কোনো জায়গায় এমনি দুর্ঘটনা ঘটলে তিনি সেখানকার প্রজাদেরকে মাফ করে দিতেন সে বছরের রাজস্ব। তাদের খাদ্য ও বীজের জন্য যে শস্য দরকার হতো তা তিনি নিজের ভাণ্ডার থেকে বিক্রি করতেন তাদের কাছে 1/4 দামে। ভালো ফসল হলে তিনি তা প্রচুর পরিমাণে কিনে নিয়ে মজুত করে রাখতেন নিজের ভাণ্ডারে, যাতে অভাবের দিনে দেশে লোকের খাদ্যের সংস্থান হতে পারে। যারা গরু, ছাগল ও ভেড়া পুষত তারা বছরের বাড়তি পশুর দশমাংশ খানকে দিত রাজস্ব হিসেবে। কিন্তু কোনো দুর্ঘটনায় তাদের জানোয়ারের গুরুতর ক্ষতি হলে তিনি তাদের 3 বছরের রাজস্ব মাফ করে দিতেন। কোনো মালবোঝাই জাহাজের উপর বাজ পড়লে তিনি তার উপর কোনো শুল্ক অথবা বোঝাই মালের অংশ দাবি করতেন না। ক্যানবালু শহরেই খান গরিবদের মধ্যে দান করতেন বেশি করে। কোনো মানি পরিবার দুর্ভাগ্যবশত গরিব হয়ে পড়লে অথবা পীড়া বা বার্ধক্যের দরুন জীবিকা সংস্থান করতে না পারলে তিনি তাদের খাওয়া পড়ার সব রকম ব্যবস্থা করে দিতেন। এই দান ছিল একটা নতুন ব্যাপার। মঙ্গলদের যা পুরনো রীতি ছিল তাতে কোনো গরিব লোক তাদের সাহায্য চাইলে তাকে গাল দিয়ে তাড়িয়ে দেওয়া হতো সোজাসুজি। কিন্তু এখানকার বৌদ্ধ পুরোহিতরা খানকে বুঝিয়ে দিয়েছিলেন যে গরিবদের সেবা করাটা ভালো কাজ। তার দরবার থেকে কেউ খাবার চেয়ে খালি হাতে ফিরে যেত না। এমন কোনো দিন তার যায়নি যেদিন প্রচুর পরিমাণে চাল, ডাল, অন্যান্য জিনিস বিতরণ করা না হয়েছে গরিবদের মধ্যে। মার্কো বলেছেন গরিবদের প্রতি তার এই বিস্ময়কর উদারতার জন্য লোকেরা তাকে ফেরেশতার মতো শ্রদ্ধা করত। চীনের বাসিন্দারা মার্কোকে যথেষ্ট মুগ্ধ করেছিল। তিনি বলেছেন তাদের আলাপ আলোচনা সৌজন্যপূর্ণ। তারা পরস্পরকে অভিবাদন জানায় বিনয় সহকারে। সুশিক্ষার পরিচয় পাওয়া যায় তাদের আচরণে এবং তারা আহার করে বিশেষ পরিচ্ছন্নতার সাথে। বাপ মার প্রতি তারা দেখায় অত্যধিক ভক্তি। কোনো সন্তান বাপ মাকে অসম্মান করলে অথবা অভাবের দিনে তাদেরকে সাহায্য করতে না চাইলে তার বিচারের জন্য রয়েছে এক সরকারি আদালত। বাপ মার প্রতি নেমখারামির অপরাধের কঠোর শাস্তি বিধানই হচ্ছে এই আদালতের কাজ। খান নিষিদ্ধ করে দিয়েছেন সব রকমের জুয়া আর অন্যবিধ প্রতারণা।
যে অপরাধে এদেশের লোক অভ্যস্ত ছিল দুনিয়ার আর যে কোনো দেশের চাইতে বেশি। তিনি এক ফরমান জারি করে এইসব চালচলনের বিরুদ্ধে যুক্তি দেখিয়ে বলেছিলেন, আমি তোমাদেরকে দমন করেছি আমার তরবারি শক্তি দিয়ে, এবং তোমাদের যা কিছু সম্পত্তি অধিকারের দিক থেকে তা আমার। সুতরাং যদি তোমরা জুয়া খেলো, তাহলে তোমরা জুয়া খেলছো আমারই সম্পত্তি নিয়ে, কিন্তু এই অধিকার বলে কারোর কোনো সম্পত্তি তিনি খেয়াল খুশি মতো কেড়ে নেন না। সকল শ্রেণীর লোকই যে খানের হুকুম মেনে চলে তা তার নজর এড়ায় না। যখন তারা তার সামনে এসে হাজির হয়, খান যেখানে থাকেন তার আধ মাইলের মধ্যে এসে তারা বিনীত, প্রশান্ত ও ভদ্রভাবে তাকে সম্মান প্রদর্শন করে। সামান্যতম কলরব অথবা কারুর ডাক অথবা জোরে কথা বলার আওয়াজও শোনা যায় না তখন। প্রত্যেকটি পদস্থ লোক একটি ক্ষুদ্র পাত্র সাথে নিয়ে আসে থুতু ফেলার জন্য। যতক্ষণ তারা শাহী দরবারে হাজির থাকে, ততক্ষণ কেউ সাহস করে না মেঝের উপর থুতু ফেলতে, এবং থুতু ফেলেই আবার ঢেকে রাখতে হয় পাত্রটির মুখ। তারা সাথে নিয়ে আসে সুন্দর সাদা চামড়ার জুতা, এবং শাহী দরবারে ঢোকার আগে যখন তারা প্রাঙ্গণে এসে খানের হুকুমের প্রতীক্ষা করে, তখন তারা এই জুতা পরে নেয়। যে জুতা পায়ে দিয়ে তারা সেখানে আসে তা থাকে ভৃত্যদের হেফাজতে। তারা যাতে ময়লা লাগিয়ে সিল্ক ও সোনার কাজ করা বহু রঙে রঞ্জিত নতুন গালিচাগুলো নষ্ট করে না ফেলে, তারই জন্য এই ব্যবস্থা। তথাপি জ্যোতিষীরা ক্যানবালুতে বিদ্রোহ সম্ভাবনার ভবিষ্যৎবাণী করে বসলো। সেই কারণেই খান গড়ে তুললেন এ নতুন রাজধানী নদীর পরপারে। বেশিরভাগ চীনাকে বাধ্য করা হলো পুরনো শহর ছেড়ে নতুন শহরে বাস করতে, কিন্তু কতক লোকের আনুগত্য সম্বন্ধে তার সন্দেহ ছিল না। তাদেরকে তিনি থাকতে দিলেন পুরনো শহরে, কারণ পুরনো শহরটি ছিল নতুন শহরের চাইতে বহুগুণ বড়, এবং তার সবগুলি বাসিন্দাকে স্থান দেওয়া সম্ভব ছিল না নতুন শহরে। এসব সত্ত্বেও মার্কো যখন খানের দরবারে, তখনই বিদ্রোহের ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হলো। এবার তিনি স্পষ্টভাবে বুঝলেন যে খানের সব রকম ভালো কাজ সত্ত্বেও চীনারা ঘৃণা করত বিজয়ী মঙ্গলদেরকে। তিনি জানতেন যেহেতু খান চীনের শাসক হয়েছেন কোনো আইনগত অধিকারে নয়, বরং নিছক অস্ত্রের শক্তিতে, তাই সেখানকার জনসাধারণের উপর তার কোনো আস্থা ছিল না। সুতরাং তিনি সকল প্রাদেশিক সরকার ও বিচার বিভাগের কর্তৃত্ব দিয়েছিলেন এমন সব মঙ্গল, আরব, খ্রিস্টান ও অন্যান্য বিদেশিদের হাতে, যারা হয়েছিলেন তার পরিবারের সামিল এবং যাদেরকে তিনি বিশ্বাস করতে পারতেন। এই কারণে সকল দেশবাসী ঘৃণা পোষণ করত তার শাসনের উপর। তারা দেখত যে মঙ্গলরা তাদের প্রতি ব্যবহার করে গোলামের মতো, এবং আরবরা করে তার চেয়েতে খারাপ ব্যবহার। ক্যানবালুতে ছিল অনেকগুলো হলযুক্ত এক প্রকাণ্ড সুদৃশ্য প্রাসাদ। সেখানে বসত সিং নামে এক উচ্চ আদালত। দরবারের 12 জন মানিলোক নিয়ে গড়া আদালতকে জবাবদিহি করতে হতো একমাত্র খানের কাছে। সাম্রাজ্যের 34টি প্রদেশের উপর শাসন চালাবার জন্য যা কিছু করা দরকার তার ভার ছিল এই আদালতের উপর। সাম্রাজ্যের জমিন ও অন্যান্য যে কোনো জিনিসের উপর ছিল তার কর্তৃত্ব। এই আদালতের বিচারকদের মধ্যে একজন ছিলেন আরব, নাম তার আহমদ। তিনি ছিলেন বেশ কৌশলী তেমনি সাহসী। খানের উপর তার প্রভাব ছিল অপর যে কোনো লোকের চাইতে বেশি। মার্কো বলেছেন, তার মানে আহমেদের মনিব তার প্রভাবে এতটা হতবুদ্ধি হয়ে গিয়েছিল যে তিনি তাকে যে কোনো স্বাধীনতা দিতে রাজি ছিলেন। অবশ্যই তার মৃত্যুর পর জানা গিয়েছিল যে খান তার জাদুকরী শক্তিতে এতটা মুগ্ধ ছিলেন যে তার যে কোনো কথা শুনতেন ও বিশ্বাস করতেন। সুতরাং আহমদ যে কোনো ব্যাপারে তার নিজের খেয়াল খুশি মতো কাজ করে যেতে পারতেন। যে কোনো সরকারি পদে তার খুশি মতো লোক নিযুক্ত হতো, এবং তিনি যে কোনো অপরাধীর বিচার করে রায় ঘোষণা করতেন। আক্রোশের বশে কোনো লোকের প্রাণ নিতে হলে তিনি সম্রাটের কাছে গিয়ে বলতেন, এই লোকটি সম্রাটের বিরুদ্ধে অপরাধ করেছে এবং এর প্রাণদণ্ড হওয়া উচিত। সম্রাট আর কোনো কিছু না জেনে জবাব দিতেন, তুমি যে ভালো মনে করো। অমনি অবিলম্বে লোকটির মৃত্যুদণ্ড হয়ে যেত। আহমদের কর্তৃত্ব ও তার উপর খানের বিশ্বাসের প্রমাণ এত স্পষ্ট ছিল যে কোনো লোক তার কোনো কথার প্রতিবাদ করতে সাহস পেত না। যে কোনো মর্যাদা বা পদের অধিকারী হোক, প্রত্যেকটি লোক তাকে ভয় করে চলত। এমনকি আহমদ কারুর বিরুদ্ধে খুনের অভিযোগ করলে
সে হতভাগ্যের পক্ষে সমর্থন করতে একটি লোকও পাওয়া যেত না, কারণ আহমদের ইচ্ছার বিরোধিতা করতে কেউ সাহস করত না। এমনি করে কত লোককে প্রাণ দিতে হয়েছে অন্যায়ভাবে। আহমদ হয়েছিলেন বিপুল ধন সম্পত্তির মালিক, কারণ যে কোনো লোক সরকারি চাকরি চাইলে তার কাছে নিয়ে আসতো মোটা রকমের উপহার। যে কোনো সুন্দরী মেয়েকে ভালো লাগলে তাকে ধরে এনে তিনি তার স্ত্রী সংখ্যা বাড়াতেন। 22 বছর ধরে চলল এমনি অন্যায় অবিচার অব্যাহত গতিতে। চীনারা শেষ পর্যন্ত এ অবিচার সহ্য করল না। তারা গোপন বৈঠকে মিলিত হয়ে আহমদকে হত্যা করার ও সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালাবার সিদ্ধান্ত করল। এই ষড়যন্ত্রের নায়ক ছিল এক চীনা কর্মচারী। চেনচু নামক এই কর্মচারীটি ছিল 6,000 সৈন্যের নায়ক। ভাঞ্চু নামে আরেকটি চীনা এসে যোগ দিল তার সাথে। সে ছিল 10,000 সৈন্যের নায়ক। তারা যখন বিদ্রোহের ষড়যন্ত্র করল, খান তখন চলে গেছেন তার গ্রীষ্মবাস জানাদু প্রাসাদে। তার জ্যেষ্ঠ পুত্র চেঙ্গিজও তখন তার নিজ গ্রীষ্মাবাসে। খান শহরের ভার দিয়ে গেছেন আহমদের উপর। দুই চীনা কর্মচারী তাদের ষড়যন্ত্রের খবর ক্যানবালুর নেতাদেরকে জানিয়েই নিরস্ত্র হলো না, বরং অন্যান্য শহরেও জানিয়ে দিল। ঠিক হলো একটি নির্দিষ্ট দিনে বন্ধুৎসব করে সংকেত জানানো মাত্র চীনের বাসিন্দারা সবাই বিদ্রোহ করবে এবং সব দাড়িওয়ালা লোককে হত্যা করবে। তারপর তারা সংকেত জানাবে অন্যান্য স্থানে, যাতে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে সারা দেশে। দাড়িওয়ালা লোককে হত্যা করার কারণ ছিল এই যে চীনারা নিজেরা ছিল স্বভাবত দাড়িহীন, আর মঙ্গল, আরব ও খ্রিস্টানদের মুখে থাকতো দাড়ি। সবার আগে শেষ করতে হবে আহমদকে। নির্দিষ্ট রাতে দুই চীনা নদী পার হয়ে গেল তাইদুতে এবং প্রাসাদে ঢুকবার ব্যবস্থা করে ফেলল। হয়তো তারা রক্ষীকে ঘুষ দিয়ে অথবা চীনা বলে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে হাত করেছিল। তারা শাহজাদা চেঙ্গিজের কক্ষে প্রবেশ করে আহমদের কাছে দূত পাঠিয়ে জানালো যে শাহজাদা অপ্রত্যাশিতভাবে প্রাসাদে ফিরে এসেছেন এবং আহমদকে তক্ষুনি যেতে হবে তার সামনে। আহমদ খবর শুনে খুবই অবাক হলেন, কিন্তু তক্ষুনি তিনি ক্যানবালুর বাড়ি থেকে বেরিয়ে গেলেন নতুন শহরের তোরণ দ্বারে। সেখানে তার দেখা হলো কোগাতাই নামে এক মঙ্গল কর্মচারীর সাথে। সে ছিল 12,000 রক্ষী সৈন্যের নায়ক। রাতের বেলায় আহমদ কোথায় যাচ্ছেন জানতে চাইল কোগাতাই। আহমদ বললেন তিনি তক্ষুনি পেয়েছেন শাহজাদার পৌঁছাবার খবর, তাই তার কাছে সাক্ষাৎ করতে চলেছেন তিনি। কি করে তা সম্ভব হলো? কর্মচারীটি বলল, তিনি কি এতটা গোপনে এলেন যে তার আসার খবরটা আমিও জানতে পেলাম না, যাতে যথাসময়ে তার পাহারার জন্য রক্ষী বাহিনী তৈরি করে পাঠাতে পারি। সন্দেহ করে কোগাতাই আহমেদের পেছনে পেছনে গেল শাহজাদার কক্ষের দরজায়। কক্ষের ভেতরে মসনদে বসেছিল ভাঞ্চু। স্তিমিত আলোতে আহমেদ ভাঞ্চুকেই মনে করলেন শাহজাদা, আর তার সামনে মাথা নত করে দাঁড়ালেন। একপাশে দাঁড়িয়েছিল চেনচু। সে তার তরবারি উত্তোলন করে এক আঘাতে আহমেদের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলল। রাজদ্রোহী! কোগাতাই কণ্ঠে উঠল চিৎকার ধ্বনি। সাথে সাথে তার হাতের একটি তীর গিয়ে বিদ্ধ হলো মসনদে বসা ভাঞ্চুর বুকে। তার প্রাণহীন দেহ লুটিয়ে পড়ল মাটিতে। কোগাতাই তক্ষুনি তলব করলেন তার রক্ষী বাহিনীকে। তার হুকুমে চেনচু হলো বন্দী। শহরে হুকুম জারি হলো যে কোনো লোককে ঘরের বাইরে পেলে তাকে হত্যা করা হবে। চীনারা দেখল যে তাদের ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। তাদের এক নেতা হয়েছে নিহত, আর একজন হয়েছে বন্দী। তাই তারা ঘরের ভেতরে গা ঢাকা দিয়ে থাকলো। আগে যেমন ঠিক করা হয়েছিল তেমনি করে বাইরের শহরগুলোতে বিদ্রোহের সংকেত জানানো সম্ভব হলো না। ঘটনার পুরো কাহিনী নিয়ে কোগাতাইয়ের দূত গেল খানের কাছে। খান হুকুম পাঠালেন রাজদ্রোহীদের তদন্ত করে অপরাধীদের শাস্তি বিধান করতে। পরদিন কোগাতাই পরীক্ষা করলো সব চীনাকে এবং একে একে হত্যা করলো ষড়যন্ত্রের সকল নেতাকে। ঘটনার কারণ জানবার জন্য খান ফিরে এলেন ক্যানবালুতে। আহমেদ আর তার 7 পুত্র যেভাবে জুলুম চালিয়েছিল দেশের মানুষের উপর, তার খবর পেয়ে খান হুকুম জারি করলেন পুরানো শহরে আহমদের বাসভবনে মজুদ বিপুল অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে জমা দিতে হবে তার ভাণ্ডারে। আহমেদের দেহ কবর থেকে তুলে এনে রাস্তায় ফেলে দেওয়া হলো কুকুরকে খাওয়াবার জন্য। তার যে 7টি পুত্র শয়তানিতে পিতাকে অনুসরণ করে চলছিল, তাদেরকে শাস্তি দেওয়া হলো জীবন্ত গায়ের চামড়া খুলে ফেলে। আহমেদ আর তার পুত্ররা আরব ছিল বলে খান স্থির করলেন যে
আরবদের ধারণার মধ্যেই কিছু গোলমাল রয়েছে। মার্কো বলেছেন আরবরা সম্ভবত মনে করত যে তাদের অপরাধ করার অধিকার আছে এবং এমনকি তাদের সাথে মতের মিল না হলে তাকে খুন করার অধিকারও রয়েছে। সুতরাং খান তার রাজধানীর সকল আরবকে ডেকে এনে তাদের চালচলন পরিবর্তন করার কথা হুকুম করলেন। এরপর থেকে তাদের বিয়ে হতো মঙ্গল রীতিতে